যদি হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা পড়তে যাই, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, সেখানটায় কিন্তু মেইন কোয়েশ্চেন কয়েকটা জায়গা থেকেই আসে। এবার কোথা থেকে কোয়েশ্চেন আসে? এক, হাউ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইজ অকারিং, কীভাবে এক্সচেঞ্জ অফ গ্যাসটা হচ্ছে, কি কি ওখানে অর্গানের যে পাথওয়েটা রয়েছে, মানে আমাদের নাক, ফ্যারিংস, দেন ব্রঙ্কাস, তারপরে অ্যালভিওলাই, এই যে পাথওয়েটা রয়েছে, এই পাথওয়ের মধ্যে কি কি জিনিসগুলো আছে। এবং লাস্টলি ওখানটায় আসে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মানে কোনটা থেকে একটার থেকে আরেকটার পর যাবে, এবং আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো ইনভলভড আছে সেটা কি কি কাজ করছে, এই তিনটেই মোটামুটি কোয়েশ্চেন আসে। তো কি কি? হাউ দ্য এক্সচেঞ্জ ইজ অকারিং, পাথওয়েস মানে যে রাস্তাটা, আর এই পুরো এখানে যে মেইন অর্গানটা রয়েছে লাং, এর ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসের অ্যাকচুয়াল কাজটা কি, ঠিক আছে, তার ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস। এবার এক্সচেঞ্জ অফ গ্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে? How the exchange of gas occurring, কি হচ্ছে? সবার প্রথমে বাইরে যে হাওয়া রয়েছে, মানে বাইরে যে এয়ার রয়েছে, তার মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ বেশি। এবার আমাদের লাংয়ের মধ্যে যে এয়ারটা রয়েছে, লাংয়ের মধ্যেও তো এয়ার রয়েছে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। তাই আমরা যখন শ্বাস নিচ্ছি, এরভাবে যখন শ্বাসটা নিচ্ছি, সেই সময় বাইরের থেকে যে অধিক অক্সিজেনযুক্ত যে এয়ারটা রয়েছে সেটাকে আমরা ভেতরে নিচ্ছি, আর যখন আমরা শ্বাসটাকে ছাড়ছি তখন কিন্তু ভেতর থেকে যে কম অক্সিজেনযুক্ত বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বাতাসটা আছে সেটাকে কিন্তু আমরা বাইরে ছেড়ে দিচ্ছি। এই যে ফার্স্ট পয়েন্টটা কি দাঁড়ালো? ইনহেলিং the oxygenated air from atmosphere inside the lung and exchange of or the expiration of the carbon dioxide filled air into the atmosphere. Inhalation of oxygen filled air inside lung followed by expiration of CO2 rich air to atmosphere, ঠিক আছে। সেকেন্ড কি আসছে? যখন আমরা বাইরে থেকে অক্সিজেনটা নিলাম আর এই কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিলাম, তারপরে স্টেপে কি হচ্ছে? অক্সিজেনটাকে যখন আমরা নিয়েছি তখন এই অক্সিজেনটা তো ওখানে বসে থাকবে না, আর এই কার্বন ডাইঅক্সাইডটা যেটা লাংয়ের মধ্যে ছিল সেটাই বা কোত্থেকে এসেছিল? সেটা এসেছিল গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে। মানে এই অক্সিজেনযুক্ত এয়ারটা সোজা চলে যাচ্ছে একদম লাস্ট স্টেপে, যেখানটায় কিনা অ্যালভিওলাই আছে, ছোট ছোট থলির মতো আছে, যেখানে তোমার এই গ্যাসটা এক্সচেঞ্জ হয়। কিভাবে? অক্সিজেনযুক্ত এয়ার যেটা রয়েছে সেই অক্সিজেনগুলো ওই ক্যাপিলারি মানে রক্তের যে ক্যাপিলারি রয়েছে তার মধ্যে ঢুকে যায়, আর রক্তের ক্যাপিলারি তখন কি বহন করছিল? কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে তোমার রক্তটা সেটা নিয়ে আসছিল। এবার সেই কার্বন ডাইঅক্সাইড যেটা ওখানে বেশি ছিল সেটা কি হলো? আমাদের অ্যালভিওলাইয়ের মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাইতে চলে এলো
আর অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা তোমার ক্যাপিলারিতে চলে গেল। এবার এই যে প্রসেস অর্থাৎ এক্সচেঞ্জ অফ গ্যাস, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনে কি হচ্ছে, বেসিক্যালি অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেন যুক্ত এয়ার থেকে অক্সিজেন ক্যাপিলারিতে যাচ্ছে, আর ক্যাপিলারির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাইতে যাচ্ছে। অক্সিজেন ইন্টু ক্যাপিলারি and CO2 into alveoli। থার্ড, এবার যখন এই পুরো এক্সচেঞ্জটা হয়ে গেল তারপরে কি হবে, তারপরে বেসিক্যালি এই যে এই অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেল, অর্থাৎ প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল, যেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যালভিওলাইতে ছেড়ে দিল এবং অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা নিয়ে এলো, এই রক্তটা চলে যাবে বিভিন্ন টিস্যুতে। ঠিক আছে, আস্তে আস্তে মানে সে লাং থেকে চলে গেল হার্টে, হার্ট তাকে আবার পাম্প করে পাঠাবে সারা বডিতে, সুতরাং সেটা কিনা সারা বডিতে ছড়িয়ে গেল। O2 filled blood distributed to entire body। এবার অক্সিজেন যুক্ত এই রক্তটা যদি সারা বডিতে চলে যায় তাহলেই তো জিনিসটা শেষ না, কি করতে হবে, এই অক্সিজেন থেকে জিনিসটা টিস্যুতে যেতে হবে, কারণ টিস্যুরই তো অ্যাকচুয়ালি অক্সিজেনটা প্রয়োজন ছিল। তাহলে তখন কি হবে, নর্মাল টিস্যু বা সেলের মধ্যে থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত তোমার পদার্থগুলো ছিল সেই পদার্থগুলো বেসিক্যালি ব্লাডে চলে আসবে, আর ব্লাড থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত ছিল সেই অক্সিজেন যুক্ত রক্তের অক্সিজেনটুকু শুধু আবার সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে চলে যাবে। এক্সচেঞ্জ of oxygen from O2 reached blood to টিস্যু, এবং সেখান থেকে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড রিচড সাবস্টেন্সগুলো আবার ব্লাডে চলে আসবে। and CO2 reached substance to blood। এবার এই যে এই টিস্যু এবং রক্তের মধ্যে যে একটা এক্সচেঞ্জ হলো এটাকে বলা হচ্ছে মেইনলি internal exchange or internal respiration। এবার লাস্টে কি হচ্ছে, লাস্টে যে ব্যাপারটা আছে সেটা হলো সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনে কি হচ্ছে, এবার অক্সিজেনটা তো আমাদের সেলের ভেতর ঢুকে গেল, তো সেলের ভেতর গিয়ে অ্যাকচুয়ালি কি করবে, আমাদের সেলের ভেতরে গিয়ে যে কার্বোহাইড্রেটটাকে রয়েছে বা ওর মধ্যে যে বিভিন্ন ফুড পার্টিকেলসগুলো গেছিলো, মানে ফুড পার্টিকেলসটা একদম সিম্পল ওয়েতে যে গেছিলো সেইটা বেসিক্যালি আমাদের এনার্জিতে রূপান্তরিত হবে, এবং সেই জায়গাটায় কিন্তু এই অক্সিজেনটা কাজে লাগে। যখন কোনো একটা গ্লুকোজকে ভাঙে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে যখন ভাঙে তখন কিন্তু এই অক্সিজেনটা লাগে,
তোমরা অন্য চ্যাপ্টারে পড়েছো। এবং ভাঙার পরে যে কার্বন ডাইঅক্সাইড কি হয়, রিলিজ হয়, কারণ গ্লুকোজের মধ্যে কার্বন ছিল, কার্বন সেই অক্সিজেনের সঙ্গে মিলে কার্বন ডাইঅক্সাইড বানালো, সেটা কিনা রিলিজ হলো। তাহলে এই যে সেলের মধ্যে যে পুরো প্রসেসটা হচ্ছে এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। আর এই সেলুলার রেসপিরেশন তোমরা অন্য একটা চ্যাপ্টারে পড়েছো অলরেডি, তাই এখানটায় ডিসকাস করছি না। বাট এইটা হলো ফাইনাল স্টেপ, যেখানে এই অক্সিজেন যেটা তুমি বাইরে এয়ার থেকে নিয়েছো সেটা কিন্তু একদম সেলের মধ্যে অ্যাসিমিলেট হয়ে যাবে, অর্থাৎ আত্তীকরণ হয়ে যাবে। এখানটায় কি হলো, অক্সিজেনটাকে অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন হলো। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা, মানে তুমি যেই প্রসেসটা দেখতে পেলে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমার কোয়েশ্চেনে আসে কিভাবে। দেখবে এমসিকিউ কোয়েশ্চেনগুলোতে তোমার 1 2 3 4 5 করে করে বলে যে কোনটার সঙ্গে এ এর সঙ্গে 4, বি এর সঙ্গে 3, এভাবে করে তোমাকে ম্যাচ দ্য ফলোয়িংস আসে। এবং এই কোয়েশ্চেনটাই ম্যাচ দ্য ফলোয়িংসের মধ্যে খুব একটা ফেভারিট একটা কোয়েশ্চেন। এর পরের টপিকে আমরা যাই, যে এই যে আমরা তোমাকে বললাম অ্যালভিওলাই, নাক থেকে ডাইরেক্ট চলে গেল, তাহলে এর তো একটা কোনো মানে কিছু একটা রাস্তা দিয়ে গেছিল, ডাইরেক্ট কি অ্যালভিওলাইতে চলে গেছিল না, তাহলে কোন রাস্তা দিয়েও গেছিল, মানে এয়ারটা, অক্সিজেন যুক্ত এয়ারটা কোন রাস্তা দিয়ে গেছিল, আবার ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এয়ার আছে সেটা কোন রাস্তা দিয়ে ঠিক বাইরে গেছিল। মানে এখানে তো একটা নিশ্চয়ই একটা কোনো রাস্তা থাকা উচিত, একটা পাথওয়ে থাকা উচিত, সেই পাথওয়েটা আমরা ডিসকাস করব। এবার কি পাথওয়ে, সবার আগে কি আছে, নোজ বা ন্যাজাল ক্যাভিটি। নোজ, এই নোজটা আমাদের দুটো বেসিক্যালি নস্ট্রিল আছে, অর্থাৎ নাকের দুটো ছিদ্র। ঠিক আছে, এই দুটো ছিদ্রের মধ্যে দিয়ে হাওয়াটা কোথায় গেল, ভেতরে গেল, ভেতরে গিয়ে সে যেখানে গেল সেইটা বেসিক্যালি আমাদের ন্যাজোফ্যারিংস, মানে নাক দিয়ে হাওয়াটা ঢুকে ওটা ফ্যারিংসে চলে গেল, যেখানে এক্স্যাক্টলি প্রথমে যেখানটায় গেল সেটা হলো ন্যাজোফ্যারিংস। এবার এই যে ন্যাজোফ্যারিংসে গেল, এই ফ্যারিংসটা কিন্তু জাস্ট একটা মানে একটা সিম্পল অংশ না, এটাকে দুটো পার্ট আছে, একটা মানে দুটো পার্ট নয়, বেসিক্যালি তিনটে পার্ট আছে। একটা হলো ওরোফ্যারিংস, মানে মুখ থেকে যে ডাইরেক্ট ভেতরে ঢুকবে সেই পার্টটা, যে খালি জায়গাটা সেটা হলো ওরোফ্যারিংস। আর নাক থেকে ভেতরে ঢোকার পর যে খালি জায়গাটা পাবো সেটা হলো ন্যাজোফ্যারিংস। এই দুটো খালি জায়গা আবার একসাথে মিশে একটা কমন ফ্যারিংস তৈরি করে। ঠিক আছে, তো সেই কমন ফ্যারিংসের পর থেকে সেটা কোথায় যাবে, সেটা যাবে ল্যারিংসে। এই ল্যারিংস আবার কিন্তু শুধুমাত্র আমাদের যে শ্বাস প্রশ্বাসে কাজ করে তা নয়, এর একটা আলাদা কাজও আছে। এই যে আমি যে কথা বলছি তোমার সঙ্গে, কি করে বেসিক্যালি কথাটা হচ্ছে এই ল্যারিংসটা একটুখানি তোমার কমছে বাড়ছে, তার মধ্যে ভয়েস বক্স আছে, অর্থাৎ তার মধ্যে ভোকাল কর্ডস আছে, তার যে ভাইব্রেশন হচ্ছে তার কারণে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি বা আমি ভয়েস জেনারেট করতে পারছি। তাই এই ল্যারিংসটাকে আলাদা করে ভয়েস বক্সও বলা হয়। ঠিক আছে, বা সাউন্ড বক্স বলতে পারো। এবার এই ল্যারিংসের পর কোথায় যাবে, ল্যারিংসের পর চলে আসবে ট্র্যাকিয়াতে। ঠিক আছে, এখান থেকে ট্র্যাকিয়া শুরু হয়, ল্যারিংসের পর চলে আসবে ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়াটা কি, ট্র্যাকিয়াটা বেসিক্যালি একটা কার্টিলেজিনাস সাবস্টেন্স। ঠিক আছে, এরকম লম্বা একটা পাইপ যার চারপাশে কিন্তু কার্টিলেজ রয়েছে। ঠিক আছে, এই কার্টিলেজিনাস একটা ট্র্যাক।
কেন কার্টিলেজিনাস? কেন কার্টিলেজিনাস কেন? এবার তুমি দেখতে পারবে অন্যান্য ক্ষেত্রে কি হয়, তোমার যে কোনো একটা অর্গানের ক্ষেত্রে যদি আমাদের যদি পাকস্থলী করি, তখন কিন্তু যখন খালি পেট থাকে তখন ওটা পুরো চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু যদি হাওয়া যখন চলছে ওটা যদি হঠাৎ করে এরকম কোল্যাপস করে যায় তাহলে তো হাওয়া ঢুকতেই পারবে না। তাই তার আশেপাশে কার্টিলেজের একটা পার্ট রাখা হয় যেটা যেন সবসময় এই পাইপটাকে ওপেন রেখে দেয়। তাই ট্রাকিয়াটা কিন্তু একটা কার্টিলেজিনাস ট্র্যাক, যেটা কিনা ফিফথ ভার্টিব্রাতে গিয়ে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। ফিফথ ভার্টিব্রাতে গিয়ে ডিভাইডস ইনটু টু ব্রঙ্কাস at the level of fifth vertebra। এবার ফিফথ ভার্টিব্রা বলতে বেসিক্যালি তুমি যদি দেখো এখানে আমাদের থোরাসিক ক্যাভিটিটাকে তুমি যদি আঁকো, ঠিক আছে, এইখানে দেখতে পাবে আমাদের যে এই পেছনের মেরুদণ্ডটা যে রয়েছে তার মধ্যে মেরুদণ্ড অর্থাৎ এই ভার্টিব্রাল কলামকে কিন্তু আবার 5 ভাগে ভাগ করা হয়। এক যেমন সার্ভাইকাল, তারপর আসে থোরাসিক, তারপর আসে লাম্বার, স্যাক্রাল এবং দেন আসে কক্সিজিয়াল। এই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল মানে সার্ভাইকাল বলতে আমাদের যেই ঘাড়ের অংশটা সেটা হলো সার্ভাইকাল। এরপরে কি আসে থোরাসিক মানে বুকের অংশটা, পেছন দিক দিয়ে ভার্টিব্রাল কলামের পেছনের পার্টটুকু যেটা বুকের অংশটুকু আসে সেটা হলো আমাদের থোরাসিক, ঠিক আছে, সেখান থেকে আমাদের রিবস গুলো বেরোয়। তারপরে আসে লাম্বার, তারপরে আসে স্যাক্রাম, তারপরে আসে কক্সেস। তো এই থোরাসিক মানে বুকের এই অংশটার, ঠিক আছে, বুকের যে আমাদের ভার্টিব্রা গুলো রয়েছে বুকের লেভেলে, সেইখান থেকে কিন্তু 5 নম্বর যে ভার্টিব্রা, সেই 5 নম্বর ভার্টিব্রায় গিয়ে 1 2 3 1 2 3 4 5 এটা বেসিক্যালি হলো না এইখানটাই, মানে এক্স্যাক্ট ডায়াগ্রামটা তুমি যদি মানে অ্যানাটমি যখন তুমি ডাক্তার হয়ে যাবে তখন তুমি যখন এই অ্যানাটমিগুলো বুঝবে তখন একটু ডিফারেন্ট টাইপের হবে। এখানে আমি আঁকতে অতটা ভালো করে পারি না তাই জন্য এটা দিয়ে চালাচ্ছি। সেটা হলো এই অ্যাট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে গিয়ে এ কিন্তু ডিভাইড হয়ে যায় কিসে, দুটো আলাদা আলাদা পার্টে, এবং এই দুটো পার্ট বেসিক্যালি দুটো লাঙের মধ্যে চলে যায়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ট্রাকিয়ার পরে কি চলে আসলো, এই যে লাঙের মধ্যে দুটো ব্রাঞ্চ চলে গেল এইটাকে বলা হবে ব্রঙ্কাস। বা ট্রাকিয়ার পরে নেক্সট যেটা আসছে সেটা হলো এবার এই ব্রঙ্কাসটা আবার আরো ভাগে ভাগ হয়, যেরকম নদী দেখতে পাও, নদী বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়। তো সেই ব্রাঞ্চেস গুলোকে তোমার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এরকম নাম দেওয়া হয়। সেগুলো হয়তো জিজ্ঞাসা করবে না, বাট তারপরে যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো এটা যখন আরো একদম প্রায় ছোট হয়ে যায় তখন ওটাকে বলা হয় ব্রঙ্কিওলস, মানে প্রায় শেষের দিকে ওটার নাম হয়ে যায় ব্রঙ্কিওলস। ঠিক আছে, ব্রঙ্কাসের পর আসে ব্রঙ্কিওলস, আর এই ব্রঙ্কিওলস এর পর আসে তোমার অ্যালভিওলাই। ঠিক আছে, এবার দেখো এই যে ব্রঙ্কিওলসটা আছে, এই ব্রঙ্কিওলসটা কি বললাম একদম সবার শেষে হয়। তাহলে সবার শেষে হলে তার দুটো পার্ট থাকবে, সবার লাস্টে অ্যালভিওলাইতে কি হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ করছে, মানে গ্যাসটা গিয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে রক্তে, অক্সিজেনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে রক্তে। তাহলে এই যে এক্সচেঞ্জটা যে হচ্ছে এই ব্রঙ্কিওলস, তাহলে এটা
টার্মিনাল পার্টে এর একটা অংশ থাকবে যে কিনা কন্ডাকশনও করছে, আবার এর একটা পার্ট থাকবে যে কিনা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জেও হেল্প করছে। তাহলে একটা যেটা কিনা কন্ডাকশনে হেল্প করছে, আর একটা যেটা কিনা এক্সচেঞ্জে হেল্প করছে, একদম টার্মিনাল পার্ট। তাই এর মধ্যে যে দুটো পার্ট রয়েছে তুমি ঠিক এক্সটিংগুইশ করতে পারবে না কোনটা কি রকম, বাট একদম টার্মিনাল, ওটাকে ব্রঙ্কিওল বলা হয়, একদম ছোট। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কিন্তু একটা প্রশ্ন আসে। এটাও কোথায়, এরকম ফ্লো চার্ট দেওয়া থাকবে যে কোনটার পর কোনটা আসছে। সবার ফার্স্টে দেওয়া থাকবে ট্রাকিয়া, তারপরে দেওয়া থাকলো নোজ, তারপরে দেওয়া থাকলো ব্রঙ্কিওলস, এরকম দেওয়া থাকলো। এবার যেটা তোমার রাইট হবে সেটা এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। কি করে এটা মনে রাখতে পারি, দেখো সবার আগে নোজের এন, ফ্যারিংসের পি, এল, টি বি বি এ। তো নিমোনিকটা হলো এন পি এল টি বি বি এ, এনপিএল টিবিবিএ। এনপিএল টিবিবিএ টা কি, নোজ, ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাই। আগেরটার ক্ষেত্রে যদি আমরা ভাবি যে আমাদের মনে থাকছে না কোনটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে, তো সবার প্রথমে কি হয়, গ্যাস আমাদের লাঙে যাবে। তো আমাদের সবার প্রথমে কি হবে, এক্সটার্নাল, বাইরে থেকে গ্যাসটা আসছে মানে এক্সটার্নাল রেসপিরেশন, অর্থাৎ এক্সচেঞ্জ অফ গ্যাস বিটুইন অ্যালভিওলাই এবং তোমার ক্যাপিলারিস। তারপরে সেটা ব্লাডে চলে গেল, মানে ওখানে কোথায় যাবে, টিস্যুতে যাবে, তারপর হবে ওটা সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, ফার্স্টে হবে এক্সটার্নাল, দেন হবে ইন্টারনাল, দেন হবে সেলুলার রেসপিরেশন, EIC। এবার এই জায়গাটার মধ্যে কিছু কিছু জায়গায় আরো কোয়েশ্চেন আসে, যেমন ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। ঠিক আছে, ওটা আমাদের সাউন্ড প্রডিউস করে ইউজিং ভোকাল কর্ড। ঠিক আছে, ট্র্যাকিয়া ডিভাইড হয়ে যায়। এছাড়া এই যে আমাদের জায়গাগুলোর মানে এই যে আমাদের পাথওয়েটা রয়েছে, এর মেইন ফাংশনটা কি, functions of pathway. নাম্বার 1, সবার আগে কি করে, যেহেতু এ ভেতরে বাইরের, দেখো বাইরের যে আমাদের এয়ার রয়েছে সেটা কিন্তু অনেক ধুলোবালি অনেক কিছু মিশ্রিত থাকে, তাই সবার আগে দেখতে পাবে আমাদের নাকের মধ্যে কি রয়েছে, হেয়ার রয়েছে। তো এই হেয়ার ওই এয়ারটাকে আমাদের কি করে, ধুলোবালি থেকে মুক্ত করে। তো কি করে, ট্র্যাপস দ্য ফরেন পার্টিকেল। ঠিক আছে, বাইরে থেকে পার্টিকেল এলো, সেগুলো ওখানে আটকে গেল, তারপরে ভেতরে গেল। এবার দেখবে এই যে হাওয়াটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বডি টেম্পারেচারের সঙ্গে একদম সিমিলার নয়। তাহলে এটাকে কি করা দরকার, এটাকে বেসিক্যালি আরেকটু গরম করা দরকার, বা আমাদের বডির সঙ্গে এর এয়ারটাকে মানে এই এয়ারের যে টেম্পারেচার সেটাকে ম্যাচ করানো দরকার। তাহলে রেগুলেটস দ্য টেম্পারেচার অফ এয়ার উইথ বডি টেম্পারেচার। থার্ড কি আসছে, এই যে আমাদের গ্যাসটা যে রয়েছে, এই যে এয়ারটা যে রয়েছে সেটা কিন্তু ড্রাই, অনেকটাই ড্রাই।
এবং এইভাবে করে এক্সচেঞ্জটা পসিবল নয়। মানে তুমি একটা জায়গায় যে মানে আমাদের ব্লাডে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা কিন্তু লিকুইড, তোমার লিকুইডে তোমার দ্রবীভূত আছে, এটা কোনো কোনো একটা তরলের মধ্যে দ্রবীভূত আছে, আর তুমি বাইরের শুকনো যে অক্সিজেন সেটাকে তুমি নিয়ে নিতে পারবে? পারবে না। তাই সেই যে এয়ারটা সেটাকে হিউমিডিফাই করা প্রয়োজন, বা সেই অক্সিজেনটাকেও আস্তে আস্তে তোমার কোনো একটা তরলের মধ্যে দ্রবীভূত করা প্রয়োজন, এবং সেগুলো কিন্তু ছোট ছোট বাষ্পভূত তরল। তাই এই যে জায়গায় তোমাদের যে মানে গ্যাসটা যে আসছে বা এয়ারটা যে আসছে সেটাকে হিউমিডিফাই কে করছে? এই যে তোমার পাথওয়েটা আছে, পাথওয়েতে থাকা বিভিন্ন মিউকাস। ঠিক আছে, এবার এই হিউমিডিফিকেশন করার পরে এই তিনটে কাজ তার বেসিক। এছাড়াও আরও একটা কাজ আছে, যখন কিনা আমরা কাশি দিই, মানে কোনো কিছু আমাদের ট্র্যাপ হয়ে গেল, এই ট্র্যাকিয়াতে চলে গেল, এই ধুলোবালিতে হলো, ধুলোবালি আমাদের শ্বাসনালীতে চলে গেল, তখন আমাদের কি হয়? সেটাকে বাইরে বার করার জন্য আমরা বেসিক্যালি কাশি দেই। তখন কি হয়? আমাদের এই ক্লোজড গ্লটিসের এগেনস্টে একটা ফোর্সফুল এক্সপিরেশন হয়, যাতে ভেতরের যা আছে সমস্তটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, আরেকটা পার্ট যেটা থেকে কোশ্চেন আসে সেটা হলো এপিগ্লটিস। কি এই এপিগ্লটিস? যখন আমরা খাই তখন এই ফুড পার্টিকেলস যখন আমাদের ভেতরে যায়, আমাদের তো ট্র্যাকিয়া এবং ইসোফেগাস মানে যেখান থেকে আমাদের খাবারটা ঢোকে সেটা প্রায় দুটো কাছাকাছি। তাহলে যে কোনো সময় আমরা হাওয়া নেওয়ার সময় যদি আমাদের ট্র্যাকিয়া ইসোফেগাস দুটোই খোলা থাকে, আমাদের যদি খাবার নিতে যায়, খাবারটা তো ইসোফেগাসে না গিয়ে ট্র্যাকিয়ার ভেতর ঢুকে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রবলেমটা কি করে সলভ হবে? তখন আমাদের এই ল্যারিংসের ওপরে, ঠিক আছে, সেই জায়গাটা একটা ফ্ল্যাপ মতো থাকে। যখনই এই ধরো এইখান থেকে ধরো আমাদের মানে ধরে নাও এইটা হলো আমাদের নালী, তোমার হলো এয়ার পাইপ, আর তার উপর এখানে তোমার এরকম একটা ফ্ল্যাপ মতো রয়েছে, একটা এরকম সেইটা কি করছে? তোমার খাবারটাকে যখন তুমি গিলবে ওই সময়টা এয়ার নালীটাকে বন্ধ করে দিচ্ছে। যখনই খাবারটা আসছে বাইরে থেকে এটাতে চাপে বন্ধ করে দিচ্ছে। তাহলে ওটা কোথায় গেল না? আমাদের এয়ার পাইপে গেল না, ডাইরেক্ট ফুড পাইপে চলে গেল, মানে ইসোফেগাসে চলে গেল। তাহলে এইভাবে করে আমাদের শ্বাসের সঙ্গে কিন্তু খাবার ঢুকে যায় না। ঠিক আছে, তাহলে এপিগ্লটিসের কাজটা কি? প্রোটেক্টস আওয়ার inhibits food particle to get inside the trachea। ঠিক আছে।